দিদি ভাইয়ের লাইভে সঞ্জয় ভাই উঠেছে সুকে বাঁচানোর জন্যে। কমেন্টটা পেলাম আজকে ভীমা দালালের কমেন্ট বক্সে। ভীমা দালাল যখন ওই তোর কি অকাত আছে যে তোকে বেচলে ভিডিও চলবে, এই কথাটা কিন্তু সঞ্জয় ভাই বলেছিলেন যে, কারণ এই কথাটা ম্যাডাম বলে ফেলেছিলেন কথা বলতে বলতে যে সঞ্জয় ভাইকে গালি দিয়ে ভিডিও না করলে ভিউ আসে না। সঙ্গে সঙ্গে সঞ্জয় ভাই বললেন যে এই তো দিদির মতো কথা বলেছেন, আমাকে গালি দিয়ে ভিডিও না করলে ভিউ আসে না। এই কথাটা তুলে নিয়ে সেইটা টাইটেলে দিয়ে ভীমা দালাল নেমে গেছে। ওইখানে তো অকথ্য সেই আবার ওর নোংরামও শুরু হয়ে গেছে, যৌনাঙ্গ নিয়ে হেন তেন। পরের ভিডিওটা, ওটা বোধহয় লাইভ ছিল, তার পরের ভিডিওটা দেখে এলাম, সে মাল মশলাগুলো সেখানেই আছে, পুরোটা বলবো। এবং সেখানে থ্রেটনিং করছে যে সঞ্জয়ের সঙ্গে যদি কোনো রকম যোগাযোগ ম্যাডাম রাখেন তাহলে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। বললো যে দিদি ভাইয়ের সঙ্গে তাহলে সম্পর্ক তো থাকবেই না। তাহলে ভীমা কিভাবে ম্যানিপুলেট করে প্রত্যেককে। আজকে সঙ্গীতা ম্যাডাম একটা জায়গায় মানুষ, অত শক্তিশালী মানুষ, ওনার অত পাওয়ারফুল, উনি মানবাধিকার দিদি, তাই তো, তাকে থ্রেটেন করছে এই মহিলা যে যদি সঞ্জয়ের সঙ্গে, সঞ্জয় ভাইয়ের সাথে সে মেলামেশা মানে কি ওই কথাবার্তা বলে, সঞ্জয় ভাইয়ের সাথে সে যদি কথাবার্তা বলে তাহলে কিন্তু তার সঙ্গে সম্পর্ক থাকবে না। আর তারপরেই ভাবছে যে অ্যাকচুয়ালি বেশি কথা বলে, যে বাজে কথা বলে সে তো তারপরেই ভাবছে যে বেশি বলে ফেলেছি বোধ হয়, সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিতে, যে দিদি ভাইয়ের যাতে ক্ষতি না হয় আমরা তাই দেখবো। ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যদি সুস্থভাবে আর একটা মানুষের কাছে অ্যাপ্রোচ করে তাহলে ক্ষতি হওয়ার চান্সটা কোথায়? এগুলো ভণ্ডামি নয়, আমি এক্সপেক্টই করছিলাম। কারণ ভীমা লো প্রোফাইলে ছিল কদিন ধরে, কারণ জবে থেকে রিউরাদকের ব্যাপারটা প্রকাশিত হয়েছে। আমি বেশি মানে কন্ট্রোভার্সির একদম তলানিতে যদি চলে যাও, বেশি ঘোঁট পাকাচ্ছি না, তোমরা একটু বুঝে নাও। দুঃখ দাদা একটা কিছু বলেছিল, দুঃখ দাদা, বুঝতে পারছো? এর আগেও তোমরা একটা জিনিস দেখেছো, ওই আলুর দমের বাড়ি থেকে ফেরার সময় দুটো চায়ের কাপ, মানে এটা মহিলার উপস্থিতি দ্বীপের সঙ্গে সবাই লাগাচ্ছিল, মানে দ্বীপের ইয়েতে পাওয়া গেছে এরকম সবাই মনে করছিল। তার আগে ওই যে ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা ছেড়েছিল টিনা, তারপরে দ্বীপ একটা ভিডিও দিয়েছিল, আমি তো জলন নেব কেন বলে ক্যামেরাটাকে এরকম প্যানোরামা করে ঘুরিয়ে একটা মহিলার ব্যাগ দেখিয়েছিল। সেখানেও যাচ্ছিল জোড়ো ছেলে জ্বর হয়েছে, জোড়ো ছেলেকে বাড়িতে ফেলে রেখে আলুরদমের বাড়িতে যাচ্ছিল। সেইখানেও কিন্তু এই মহিলা মানে এই ভীমা দালাল এ খেপে গিয়ে ভিডিও নামিয়েছিল, মানে জলনদ্বীপের আশপাশে কোনো মহিলা দেখতে পেলেই এ ফোঁস করে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, দিদি ভাইয়ের ব্যাপার, কারণ দিদি তো ও ভাইকে প্রোটেক্ট করতে চায়, কোথাকারকে মহিলা, ও তো বলেই রেখেছে জলনদ্বীপেরও সম্বন্ধ করে বিয়ে দেবে এবং বিয়েটা বেচবে। ব্যাপারটা এইখানে সবাইকে এখানে বেচে, বুঝতে পারছো তো? মনিটাইজেশন অন করে তার সম্বন্ধে, টিনার সম্বন্ধে যখন ভালো কথা বলা হয়, সেটা যেমন টিনাকে বেচে টাকা ঘরে তোলা, তেমনি টিনার ভুল দেখলে ধরিয়ে দেয়া, মানে তাকে অনলাইন উলঙ্গ করে দেয়া, অন্যরকম ভাবে উলঙ্গ করা। এরাও যেমন উলঙ্গ করছে, এও বসে বসে উলঙ্গ করছে, বুঝতে পারছো তো? মানে আমার পেছনে কাটি দিলে আমিও ছাড়বো না, এটা জেনে রেখো। ভদ্র কিন্তু বোকা নই। ব্যাপারটা হচ্ছে কোনো মানুষকে, মায়ের কথাই বলো না, কোনো মানুষকে যদি কিছু ধরিয়ে দিতে হয় তাকে অন্যভাবে বলতে হয়। মায়ের কথাই বলো, কোনো মা যখন সন্তানকে বকাবকি করে, আমার একবার হয়েছিল, আমার নিজের পার্সোনাল একটা ব্যাপার আছে। আমার ছেলেটা তখন স্কুটি সবে চালাতে শিখেছে আর কি। তো আমাদের সোসাইটিতে, আমার নিজের যেখানে বাড়ি আছে সেইখানে, আমার নিজের যেখানে ফ্ল্যাট আছে, আমরা তো নিজের ফ্ল্যাটে থাকতে পাই না, চাকরি সূত্রে ঘুরে ঘুরে বেড়াতে হয়, সেইখানে একটা ব্যাপার হয়েছিল। আমি তখন, ওর দোষ নেই, আমার ছেলের দোষ ছিল না, কিন্তু যেহেতু ও 7-এ পড়তো, তো মানে 13 বছরের ছেলে, ধরো 12-13 বছরের ছেলে, আমি ওকে সবে বকতে যাচ্ছি, তখন আমার সঙ্গে যে ছিল সে বাংলা জানে, সে বাঙালি নয়, বাংলা জানে, একজন মহিলা, ওর সঙ্গেই সোসাইটির গ্রাউন্ডে আমি বেড়াতে নেমেছিলাম, ও আর একজন ছিল, দুজনেই এই সৌমি, লোকের সামনে নয়। এবার যেহেতু এটা নন বেঙ্গলি এরিয়া, বাংলায় ও বলে দিল, কেউ বুঝতে পারলো না, সঙ্গে সঙ্গে আমি চেক করে নিলাম। আমাদের মায়েদের একটা টেন্ডেন্সি আছে যে যারা ভদ্র হয় তারা পরের ছেলেকে বলার আগে নিজের ছেলেকে বলে। বলতে যাচ্ছিলাম, আমার বন্ধু আমায় আটকে দিল, এবং আমি এখনো অবধি তার কাছে প্রচন্ড কৃতজ্ঞ, কারণ দোষটা আমার ছেলের নয়। আমি অভিমান করে ছেলেটাকে বলছিলাম যে তুই কেন মানে ওই স্কুটি চালানো, স্পিডে চালায় আর কি, চালাতো তখন, এখনো চালায়। তো ঠিক সেই রকম টিনার ভুল ধরিয়ে দেওয়ার নাম করে টিনাকে নেগেটিভ ভাবে বেচে পয়সা ঘরে তুলছে, টিনাকে সারেআম উলঙ্গ করে দিচ্ছে। অন্য লোকে হাজারটা হায়না বসে আছে তার কাপড় বস্ত্র হরণ করার জন্য, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো এইখানে ভুল করেছে। ভাই, টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে তাকে বেচে পয়সা তোলা হচ্ছে। টিনাকে ভালোবাসি মন্দবাসি ভাড়মে যায়, টিনাকে কন্টেন্ট করে, পজিটিভ কন্টেন্ট করে তাকে
তার যে গুণগুলো তুলে ধরছি, অন্য দিক থেকে হায়নাগুলো তাকে ছেঁড়ছে, কোথাও না কোথাও একটা আড়াল পড়ছে, সেই আড়ালটাকে সরিয়ে দিয়ে তুই এখানে ভুল করেছিস, অমুক করেছিস, তমুক করেছিস, তার মানে কি নেগেটিভ কন্টেন্ট করছে, টিনাকে নেগেটিভ কন্টেন্ট করছে, অন্যভাবে বন্ধু সেজে টিনাকে উলঙ্গ করে পয়সা ঘরে তুলছে। ভাই পজিটিভভাবে বললেও যদি বেচা হয় তাহলে নেগেটিভভাবে বললেও বেচা। এবং কোনো মা তার সন্তানকে রাস্তায় বকে না, বুঝতে পারছো, বাড়িতে এসে কানটা মলে দেয়। তো পার্সোনালি তার কমেন্ট বক্সে গিয়ে বলতে পারতো বা যাই করো, ফার্মে যায়। আমি আমার পয়েন্ট অফ ভিউটা তোমাদের বোঝাতে চাইছি যে টিনার ভুল তুলে দিয়ে তাকে বলা মানে তার ভুলগুলো শুধরে দেওয়া মোটেই নয়, অপোজিট পক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে চাবি তুলে দেয়া যে টিনাকে এই পয়েন্টে গ্রিল করো তোমরা, ব্যাপারগুলো সব বোঝাই যায়। যাকে এখানে একটা কথা শোনো ডিয়ার ফ্রেন্ডস, এই যে ইয়েটা শুরু করেছে, এই যে কদিন ধরে ভীমা দালাল লো প্রোফাইলে ছিল, সেই জিনিসটা আমি কদিন ধরেই ভাবছিলাম যে ও ফিরে আসার রাস্তা খুঁজছে। তার মধ্যে ম্যাডাম একটা সুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন। অসুস্থদের মধ্যে থেকে সুস্থ হওয়া যায়, সঙ্গে সঙ্গে এদের একবারে ইয়ে পড়ে গেছে, গায়ে একবারে কাঁটা দিচ্ছে। আজকে ভীমা দালাল, আজকে নয়, এটা 22 আওয়ার্স এগো দেখাচ্ছে, মানে কালকের হবে, অত আমি গুনতে যাচ্ছি না, 24 ঘন্টা আগে, মানে কালকের একটা ভিডিওতে ডিরেক্ট বললো এইরকম যদি করে তাহলে দিদি ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক তো ভাঙবেই, সম্পর্ক থাকবে না, বুঝতে পারছো। এইখানে ইয়ে করে ধমকি দেওয়া হলো। তারপর বারবার বিভিন্ন পুরনো কথা তোলা হচ্ছে। সে তো ম্যাডাম বলছেনই যে পাস্ট কেউ কারুর খুঁড়বে না, পাস্ট এদেরও আছে, পাস্ট সঞ্জয় ভাইয়েরও আছে। ব্যাপারটা হচ্ছে তার ওয়াইফকে নিয়ে বললে সে তো তাকে নিয়েও বলবে। আর যার কথা বলছে সে একটি গৃহবধূ, সেই গৃহবধূ মানছি, ওই 49-এর কথা বলছে, সে গৃহবধূ, সে রোজগার করবে বলে অন্য মানুষদের পেছনে এইভাবে কাটিয়ে দেবে? তার রোজগার করার বলে সে অন্য মানুষদের পেছনে কাটিয়ে দেবে? হ্যাঁ, তাহলে তো রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে, ঠিক আছে, তাকে ধরে গলা কেটে দাও, দিয়ে তার মাংসটা বিক্রি করো, এবার সাফাই দাও আমি রোজগার করব, আমি গৃহবধূ, আমি রোজগার করতে এসেছি। সে যখন হাত ধুয়ে অন্য লোকের পেছনে পড়ে যায়, তার পেছনে এমনভাবে পড়ে যে মানে তাকে পুরো সারে আম বদনাম করার চেষ্টা করে, তখন সেগুলো চোখে পড়ে না। এখন সব কিছুর হচ্ছে জলনদ্বীপে যেমন সব কিছুর একটা বাঁচার একটা উপায় হচ্ছে ওই ছেলে, তেমনি এই 49-এর সব কিছুর বাঁচার উপায় হচ্ছে গৃহবধূ। হ্যাঁ, গৃহবধূ হয়ে যে নচ্ছার মোহ করছে, যে নোংরা কাজটা করছে, সেটা চোখে পড়ে না। তো যাই হোক, এখানে একটা কমেন্ট পেলাম ওই ভীমার যে প্রথম লাইভটা, 2টো লাইভ নেমে গেছে অলরেডি সঞ্জয় ভাই আর এর সঙ্গে। ব্যাপারটা সঞ্জয় ভাই আর ম্যাডামের যে ডিবেটটা হয়েছে, একটা সুস্থ মানসিকতার পরিচয়ক আমার খুব ভালো লেগেছে। এবং ম্যাডামকে দেখে মনে হচ্ছে সত্যি উনি দিদি, উনি কোথাও থেকে একটা বড় পোস্ট থেকে নেমে এসছেন। অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছি ম্যাডাম ওনার যে বাহিনীগুলো গড়ে তুলেছেন না, তারা ওনাকে ভালো থাকতে দেবে না। উনি ভালো কাজ করতে ওয়াইটিতে যদি এসেও থাকেন, ওনাকে ভালো কাজ করতে দেবে না ওরা। কারণ এই কথাটা তো সত্যি, একটা মানুষ তো কিছু করতে পারে না। ম্যাডামের হাতে তো শুধু জলনদ্বীপের কেস নয়, ম্যাডামের হাতে প্রচুর কেস আছে। এবার কাজ করাতে গেলে ওনার লোক লাগবে, বুঝতে পারছো, কাজ করাতে গেলে ওনার লোক লাগবে। কিন্তু কিছু লোক নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ওনাকে ওয়াইটিতে টেনে এনেছে। এবার তাদের স্বার্থটা কি জানো তো, তারা বসে অকথ্য গালিগালজ করবে, মারবো, ধরবো, এই করব, তোর পরিবারের লোককে এই করব, তোর অমুককে ওই করব, এই সমস্ত যা তা কথা তারা বলবে। এবং তাদের বিরুদ্ধে কিছু করতে গেলেই ম্যাডাম আছেন। এই কাজটি করার জন্যে ওরা ম্যাডামকে বারবার বলে ওয়াইটিতে এনেছিল, বুঝতে পারছো। তো ম্যাডাম এই যে যেমন সিকিমের ব্যাপারটা, তারপরে এই পাহাড়ে ঘুরে এলেন কিছুদিন আগে, ওনার অন্য জায়গায় কাজ থাকে, তখন উনি কাজটা এদের দিয়ে করান। এবার এরা তো নিয়ে এসছে ওনাকে বা ওনার কাছে গেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তা এখন একজন কমেন্টে লিখেছে সুকে বাঁচানোর জন্য সঞ্জয় ভাই ম্যাডামের দ্বারস্থ হয়েছে। মানে এরা কি করছে জানো তো, সঞ্জয় ভাই যে ম্যাডামের কাছে গেছে, গিয়ে একটা সুস্থ মানসিকতার পরিচয় দিয়েছে এবং ম্যাডাম সেটা রেসিপ্রোকেট করেছেন, ম্যাডাম সেটা ফিরিয়ে দিয়েছে। এইটাকে এরা একটা গভীর ষড়যন্ত্রের রূপ দিচ্ছে যে এদের সবসময় তো আন্ডার দ্য টেবিল কাজকর্মগুলো হয়, বুঝতে পারছো তো। এরা ধরে নিচ্ছে যে ভেতরে ফোনাফোনি হচ্ছে, ফোনে সেটিং ফেটিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর ওই লাইভে ওটাটা হচ্ছে একটা বই প্রকাশ। একটা জিনিস তোমরা আমায় বলো তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, তোমাদের ওয়েলকাম করতে ভুলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা একটা জিনিস দেখো, পজিটিভ ভাবে বললে যদি বেচা হয়, মনিটাইজেশন অন করে, নেগেটিভ ভাবে বললেও কিন্তু বেচা হচ্ছে। ভুল ধরিয়ে দেবার নাম করে যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো একটা মানুষের চিরহরণ করা হচ্ছে, বুঝতে পারছো। তার ভুল ধরাবার জন্য তার বাড়ির লোক রয়েছে। তুমি যদি তাকে পজিটিভ ভাবে কোনো জায়গায় এটা দেখাতে চাও,
সেখানে তুমি যখন ভুল ধরিয়ে দিচ্ছ, তুমি একবারে নিঃস্বার্থভাবে বলছো মনিটাইজেশন অফ করে, আর অন্য লোক যখন তাকে সাপোর্ট করার চেষ্টা করছে সে তাকে বেচছে মনিটাইজেশন অন করে, তাই না? তুমি ভুল ধরাচ্ছ মনিটাইজেশন অফ করে, তাই না? তো যাই হোক, কিছু দর্শকের প্ররোচনায় যদি এইভাবে নিজেদের মধ্যে খেয়োকি করা হয় না, আলটিমেটলি ক্ষতি সে মেয়েটার হবে। এবার যার বোধ বুদ্ধি আছে সে সামলে যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে বললে ভাই শুনতে হবে, বললে একতরফা আমি তো জিনিসটা নেব না। কারণ এখানে ওয়াইটিতে জিনিসটা কি হয় জানো তো, ওই তোকে দিল এবং এই বলবে বসে লাইভে, একটু মাঝে মাঝে দিতে হয়, তা দিলে কিন্তু নিতেও জানতে হবে। ফিরে আসি ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে ম্যাডাম অনেকবার টিনাকেও বলেছে যে তুমি এসো আমার সঙ্গে কথা বলো। ম্যাডাম কিন্তু বিপক্ষকেও সুযোগ দিতে চান। এটাই আইন আদালতেও এই ঘটনাটা হয় যে দুপক্ষের কথা শোনা হয়। এইটা সুস্থভাবে কোনো একটা জাস্টিস করার নিয়ম। হ্যাঁ, তোমরা এক্ষুনি বলবে যে ওয়াইটিতে জাস্টিস হয় না। ঠিক আছে, ওয়াইটিতে জাস্টিস হয় না, ওয়াইটিতে জাস্টিস হয় না, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো কোর্ট কাছারি নিয়েই হচ্ছে। ওয়াইটিতেও যদি কোনো একটা জায়গার লোক আসে, যেমন আমাদের মানবাধিকার দিদি সঙ্গীতা ম্যাডাম, ইনি একটা জায়গার লোক, আজকে নাম নিয়েই বলছি, কারণ ম্যাডামকে হঠাৎ করে সেদিনের ব্যাপারটার পর বড় ভালো লেগেছে, তো খুব ভালো লেগেছে সঞ্জয় ভাইকে উনি সুস্থভাবে সুযোগ দিয়েছেন। তো উনি কি করবেন, উনি তো দুপক্ষেরটা শুনতে চাইবেন, একতরফা তো বলবেন না। এবার এরা চাইছে ম্যাডামকে দিয়ে একতরফা কথাবার্তা বলানোর, বুঝতে পারছো? এবং যখনই ম্যাডাম সুস্থভাবে জাস্টিস করার চেষ্টা করছেন, ওয়াইটিতে জাস্টিস হয় না, কিন্তু ভার্বাল জগতেও যে কথাবার্তার মধ্যেও যে জাস্টিস করার চেষ্টা করছেন, এদের চিরবিরিনি শুরু হয়ে যাচ্ছে। এবং ম্যাডাম যে বললেন যে সঞ্জয়কে তোমরা কেউ কন্টেন্ট করবে না, ঠিক আছে, ওকে আমি সুযোগ দিলাম। সঞ্জয় ভাইকে বললেন তুমি থেমে যাও, খুব ভালো লেগেছে, তুমি থেমে যাও, তোমার এত ট্যালেন্ট আছে, তুমি পুরনো অভিনেত্রীদের নকল করতে পারো, কি সুন্দর। ব্যাপারটা হচ্ছে তাকে থামাতে গেলে একে তো থামাতে হবে। তুমি ভাই প্রতি মুহূর্তে খোঁচা দিয়ে যাবে আর আমি চুপ করে সহ্য করব, তা তো হয় না। তুমি থামলে তবেই আমি থামবো, তাই না? আর এদের খোঁচা দেওয়াটা একটা ভয়ঙ্কর লেভেলে হয়। আজকে 49-এ সাফাই গাইতে আসছে, 49 কি করে সেটা দেখো দেখিনি। 49 কি করে? তুমি অন্য লোকের পেছনে একবারে কাটি দিয়ে বসে থাকবে। এবার তোমার যেখানে ফাঁকফোকর পাওয়া যাবে, তোমার যেখানে জায়গাটা পাওয়া যাবে, ভুল করার জায়গাটা পাওয়া যাবে, লোকে সেখানটা তো টিপে ধরবে, স্বাভাবিক না? 49 কি দুধে ধোয়া নর্মাল আমার মতো কন্ট্রোভার্সি করে ভিডিও টু ভিডিও? সঞ্জয় দাদা যে ভিডিওগুলো করেন ভেতর থেকে খবর নিয়ে তোমাদের বলবো, মার্কেটটাকে দখল করার চেষ্টা, ধামাকা, আরে এই জিনিসটা তো সবাই করে, ভেতর থেকে খবর নিয়ে বলবো। এই কথাটা সঞ্জয় ভাইয়ের ভিডিও আমি কখনো শুনিনি, কিন্তু ধামাকা আসছে, দারুণ খবর, এটা তো সবাই করে। কমিউনিটি পোস্টে ভিডিওর ইউআরএল দিয়ে ভয়ঙ্কর ভালো একটা ভিডিও আসছে, ভিডিও রেখেও, কিন্তু এটা তো নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে। কারণ তোমার কন্টেন্ট ভার্চুয়ালি ওয়াইটিতে তো বেচতে আসা, এই জোনারটায় বেচতে আসা, সেইভাবে যদি দেখো বেচতে আসা, তো বেচার আগে নিজের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তো সবাই করবে। ওনার ভিডিও চলছে, সেটা ওনার ক্যাপাসিটি, ওনার কথাবার্তা লোকে যুক্তিপূর্ণ ভাবছে। একটা কথা সবসময় জেনে রেখো, এই যে আজকে ভীমা দালালের ভিডিওতে আরেকটা কমেন্টও দেখলাম যে তুমি আবার আগের মতো করে ভিডিও করো, বুঝতে পারছো? তার মানে একটা কথা সবসময় জেনে রেখো, যে মানুষ নিজের জন্য যে কবরটা খোঁড়ে না, সেই কবরে অর্ধেকটা অলরেডি ঢুকে বসে থাকে, যেটা ভীমা দালালের হয়েছে। ও একটাও ভদ্র মানুষ নয়ও, কিন্তু ও যদি মুখোশ পরে ভদ্র হতে চায়, ওর দর্শক ওকে হতে দেবে না। বারবার আমি তোমাদের বলি না যে প্রত্যেকটা মানুষ প্রথম দিন থেকে একটা দর্শক মন্ডলী গড়ে তোলে। আজকে ফার্স্ট দিন চ্যানেল খুললাম, ধরো চ্যানেলে ফার্স্ট ভিডিও দিলাম, সেখানে যদি অকথ্য গালিগালাজ একটা জিনিস নিয়ে মানুষের কি বলবো, এগুলো বলতেও আমার লজ্জা করে এবং ঘেন্না করে, একটা জিনিস দেখিয়ে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করে যেই শুরু করলাম, সঙ্গে সঙ্গে দর্শক মন্ডলী বুঝে গেল এ কি ধরনের ক্রিয়েটার। সেই ধরনের দর্শক তোমার সঙ্গে আসবে, বুঝতে পারছো? সেই ধরনের দর্শক তোমার সঙ্গে আসবে। এই যে আমাদের ছোটবেলায় একটা কথা ছিল যে রাজধানীতে গেলে মেয়েরা সিকিওর। কেন? কারণ রাজধানীতে তখন ধরা হতো যে ধরনের পাবলিক যায় তারা ভদ্র পাবলিক, তারা মেয়েদের ছেড়খানি করবে বা এই জবরদস্তি, এই আপনি সরে বসুন, বসবো এখানে, বেশ করেছি, টিকিট ফিকিট মানি না, এইরকম কাজকর্ম করবে না, এটা ধরে নেওয়া হতো। এখন অবশ্য সেই জিনিসটা চলছে না অনেক ক্ষেত্রে। তাও কোথাও যেন একটা আড়াল আছে, কোথাও একটা আড়াল আছে। তুমি রেলের জেনারেল বগিতে যে ভিড়টা আমি দেখেছি, তোমাদের আশীর্বাদে কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি, মানে ভগবানের আশীর্বাদে, কিন্তু চোখে দেখেছি কি অকথ্য ভিড় থাকে। কিন্তু নর্মাল অন্য বগিগুলোতে লোকে ধীরে সুস্থে টিকিট মিলিয়ে ওঠে, কারণ সেখানে সুস্থ মস্তিষ্কের যুক্তি মানা, ল মানা মানুষ উঠবে। কেউ যদি ভুল করে 17 নম্বর সিটে বসে পড়ে, তার হয়তো 18 নম্বর সিটটা ভুল করে বসে পড়েছে, ঠিক আছে? আরে এয়ারে আমার হয়েছিল, মানে ফ্লাইটে হয়েছিল, আমার জায়গা
সেখানে একটা ব্যাচেলার কি জানি না, মানে একজন যাবে, সে বসে পড়েছিল, আমায় বললো বেশ ছড়িয়ে টড়িয়ে বসে পড়েছে, মানে ম্যাগাজিন ট্যাগাজিন নিয়ে। আমায় বললো আপনি কি পেছনের সিটে বসবেন? আমি ডেফিনেটলি বারণ করলাম, কারণ আমাদের তিনজনের লাগাতার একটা সিট, মানে ফ্লাইটে একদিকে এই দুদিকে দুটো সিট থাকে, তো উইন্ডো সাইড থেকে নিয়ে তিনজনের ওটা সিট, ওটা একটা ফ্যামিলি হয়ে গেছে। সেখানে কি হবে, আমি যদি ওকে সিটটা ছেড়ে দিই এটা ডিস্টারবেন্স হবে, বুঝতে পারছো তো? তো আমি বলতে উনি আবার পেছনে চলে গেলেন। ওনার একটা প্রবলেম হচ্ছে, উনি অনেক কিছু ছড়িয়ে বসেছিল। তো এই ব্যাপারটা যে মানুষেরা যুক্তি মানবে না, অকথ্য ঠেলা ঠেলি বাজে কথা এইরকম শুনতে চাইবে, তারা সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যাবে, বুঝতে পারছো? আর যারা যুক্তিপূর্ণভাবে কথা শুনবে তারা সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যাবে। যেমন আমি যে কথাগুলো বলি, আমার দর্শক বন্ধুরা ব্লাইন্ডলি কিন্তু শোনে না, তারা আমাকে কন্ট্রাডিক্ট করে অনেক সময়, কন্টেন্ট না সমিতি এই জিনিসটা এই, ওই জিনিসটা ওই। তখন যদি আমার পয়েন্ট অফ ভিউ মনে হয় যে হ্যাঁ গ্রহণযোগ্য, আমি বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি এই জিনিসটা দেখতে পাইনি, অথবা আমি তাকে আমার পয়েন্ট অফ ভিউটা বোঝাবার জন্য কমেন্টের থ্রু দিয়ে যতটুকু সম্ভব লিখে তাকে জবাব দিই। এটা খুব সুন্দর একটা সুস্থ ডিসকাশন হয়। তারপরে সে যদি সময় পায় আমার লাইভে এসে আমাকে বোঝানোর চেষ্টা করে, এবং লাইভে তো অনেক কথা বলা যায়, তখন আমি তাকে অ্যান্সার ব্যাক করার চেষ্টা করি। এইভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার এবং দর্শকদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা গালিগলজ, যৌনাঙ্গ এই সমস্ত তুলে দেয়, ভিডিও করে, দর্শক সেই রকম জুটেছে। একজন দর্শক আজকে ভীমা দালালকে বলছে তুমি আবার আগের মতো ভিডিও করো, মানে বুঝতে পারছো, মারবো ধরবো এই করবো সেই করবো। ওগুলো তো ভাই ক্যামেরার সামনে বসে বলা, সে তো সব বোঝাই যাচ্ছে, ক্যামেরার সামনে ধরে বসে বলা, সেগুলো বোঝাই যাচ্ছে। মোদ্দা কথাটা হচ্ছে যে এরা ম্যাডামকে সুস্থ পথে হাঁটতে দেবে না, তার প্রমাণই হচ্ছে কমিউনিটি পোস্ট নেমে গেছিল। এদের এক দলের মানে দৃঢ় ধারণা হয়ে গেছে যে ম্যাডাম সঞ্জয় ভাইয়ের সাথে হাত মিলিয়েছেন। আচ্ছা ম্যাডাম কি টিনাকে ডাকেননি? কতবার বলেছেন তুমি এসো আমার সঙ্গে কথা বলো, বলেননি? ও পক্ষকেও সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, এই পক্ষকেও সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। ভীমা দালালের কাছে জলনদীপের কেসটা বরাবরই একটা বিজনেস এরিয়ে, এবং যবে থেকে রিউডা সারফেস করেছে তখন থেকেই ভীমা দালালের যেন একটু ইন্টারেস্টটা কমে এসছে হয়তো, কারণ এক জায়গায় বললো যে ওর কেসটা শুরুই করলো ভিডিওটা এইভাবে, ওর কেসটা তো আইনের নিয়ম ধরে চলতেই থাকবে। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে তাই, জলনদীপের ব্যাপারে এরা আস্তে আস্তে ইন্টারেস্ট হারাবে। জলনদীপ যদি আবার নোংরামো শুরু না করে, ওই কন্টেন্টে দিতে থাকবে ওই কমিউনিটিতে, মানে থামনেলে এবং ইয়েতে, নোংরামো দু জায়গায় করা যায়। থামনেলে ওই ইয়েটাতে, ফটোটাতে যেটা দেবে প্লাস টাইটেলে, থামনেল এবং টাইটেল দু জায়গায় নোংরামো করা যায়, মানুষকে ঠেসে ঠেসে কথা বলা যায়। জলনের আজকে থামনেলটা দেখো কি লিখেছে, কি আনন্দে থাকা যদি অপরাধ, আমি অপরাধ করতে রাজি আছি। আনন্দে থাকা অপরাধ কেউ কখনো বলতে পারে? ওর দর্শকেরাই ওকে বলছে যে তুমি আনন্দে থাকো দাদা, বাইগন ইজ বাইগন। ওকে গত বছর থেকে বলছে দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজ দাদা, ছেড়ে দাও ছেড়ে দাও। এই মানে লেজ ধরে বসেছিল টিনার, যার জন্য প্রথমে বলেছিল ডিভোর্স দেবো না, এখন আবার ডিভোর্স চাইছে। এখানেই কিন্তু প্রমাণিত হয়ে যায় পোষা পাখি। এতদিন ডিভোর্স দেবো না যে মানুষটা বলছে, সেই মানুষটা হঠাৎ করে ডিভোর্স চাইছে, এইখানেই প্রমাণিত হয়ে যায় পোষা পাখি। পোষা পাখি আছে প্রমাণিত হয়ে গেলে কারোর ইন্টারেস্ট কমে যায়, বুঝতে পারছো? সে এখন অন্যদিকে কনসেন্ট্রেট করছে, এবং গ্রিল করার একটা পয়েন্ট পেয়ে গেছে, দুখানা ভিডিও নেমে গেছে। এবং ম্যাডামের কথা যে শোনা হচ্ছে না, কারণ যে মুহূর্তে ম্যাডাম লাইভ শেষ করেছেন সেই দিন বসে গেছে গালি দিতে একজন। ভীমা দালাল সেই একইভাবে মরকটের গোপনাঙ্গ তুলে মরকটের বাড়ির লোক নিয়ে একইভাবে ভিডিও নামাতে শুরু করেছে। ম্যাডাম কি বললেন, পাস্ট ইজ পাস্ট, তোমাদেরও পাস্ট আছে তারও পাস্ট আছে। সঞ্জয় ভাই ধোয়া তুলসী পাতা উনি বলছেন না, উনি বলছেন এরও পাস্ট আছে এরও পাস্ট আছে। তোমরা পাস্টকে বলে নতুন করে শুরুয়াত করো, নতুন করে শুরু করো, কিন্তু এটা তা করতে দেবে না তো। তো যাই হোক, আজকে ভীমা দালালের ধমকি ভরা ভিডিওটা দেখলাম এবং আমার কথা 100% মিলে গেল, আমার গেসটা মিলে গেল। অদ্ভুত একটা মজাদার ব্যাপার লাগছে এবং মনটাও খারাপ হয়ে যায়। মানে ওয়াইটিতে একটা চক্র গড়ে তুলেছে এরা। কালকে লাইভে শুরুতেই দেখবে মাছের বাজার করে ওরা চেঁচাতে শুরু করেছিল, না না ওকে কেন বলা হচ্ছে, ওকে 49 কেন বলা হচ্ছে, হিপ্তি বুড়ি। তার সেই বিকৃত জীব নিয়েই শুরু হয়ে গেছিল। 49 এর কাজ করলে তাকে 49 বলা হবে, অন্য আর 5টা মহিলাকে তো 49 বলা হচ্ছে না। তো তারা শুরু করেছিল, ম্যাডাম তাদের কন্ট্রোল করে নিয়েছে, কিন্তু ম্যাডামের কথা কেউ মানছে না। বড় করবো না ভিডিওটা ডিয়ার ফ্রেন্ডস, আসছি নেক্সট ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।